শেষে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছে। মানে এ তো ভাবা যায় না। ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। আমরা বাঙালিরা কোথায় এই বিলেতের যে কোনো জিনিস নিয়েই আমরা প্রচন্ড উচ্চ চিন্তা, উচ্চ ধারণা পোষণ করে থাকি। আর সেই জায়গায় বিলেতের সব থেকে বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেখানে মমতার মতো একটা মহিলা, যার কোনো মানে কি বলা যেতে পারে এটিকেট নেই, এরা আটপৌরে শাড়ি পরে ঘুরে বেড়ায়, ওই বস্তিতে থাকে, ঠিক করে ইংরেজি বলতে পারে না, কি সব ভুলভাল কবিতা বলে, কি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, এ কিনা অক্সফোর্ডে ভাষণ দিতে যাবে। মানে বাঙালির ইজ্জত পুরো ডাব হয়ে গেল। বিশ্বের কাছে বাঙালি আর মুখ দেখাতে পারবে না। হ্যাঁ, বিগত বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে তথাকথিত কিছু শিক্ষিত ভেগদারি বাঙালি, তাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুধু নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। মানে তাদের কাছে, এক শ্রেণীর বাঙালির কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডের মতো একটা ইউনিভার্সিটিতে ভাষণ দিতে যাবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হয়ে উঠছে না তাদের কাছে। যখন শশী থারুর অক্সফোর্ডের ইউনিয়নেতে ভাষণ দিতে যান, তখন সেটায় তাদের কোনো আপত্তি নেই। যখন সীতারাম ইয়েচুরি ভাষণ দিতে যান, যখন বিজেপি থেকে বৈজয়ন্ত পাণ্ডা ভাষণ দিতে যান, তখনও তাদের কোনো রকম আপত্তি থাকে না। কিন্তু আপত্তিটা হয় কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাষণ দিতে যায়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে বাংলার জন্য কিছু কোনো মিটিং করতে যান, সেইটাতে তাদের প্রচন্ড গায়ে লাগে। যখন জ্যোতিবাবু নিয়মিত বিদেশে ছুটি কাটাতে যেতেন, তখন কিন্তু সেটা খুব একটা প্রগতিশীল ব্যাপার ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সে ওই কালীঘাটের টালির চালের বাড়িতে থাকে, সে আবার কি বিলেত যাবে, কি বিদেশ যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ থেকে ডাকা হয়েছিল। হ্যাঁ, বিদেশের বিশ্ববিদ্যালয়েতেও তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ এসেছিল, কিন্তু গতবারে কিছু কূটনৈতিক কারণের জন্য তার পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু এবারে তিনি গেছেন। কিন্তু যাওয়ার পর এই যে কিছু শ্রেণীর বাঙালি, এটা বাঙালিরাই প্রধানত করছে, এবং খুব স্পেসিফিক্যালি বলতে গেলে বামপন্থী প্রগতিশীল বাঙালি যারা রয়েছে, তারাই এমন ছিছি রব তুলে দিচ্ছে। সেই আমার মনে হচ্ছে, তুলনাটা যদিও টানাটা কতটা উপযুক্ত হবে আমি জানি না, কিন্তু সেই চার্চিল যেমন গান্ধীজিকে ওই বাকিংহাম প্যালেসে দেখে বলেছিলেন যে আদনাঙ্গা ফকির এই রাজার প্রাসাদে এসে প্রাসাদটাকে নোংরা করে দিচ্ছে, এরকমই একটা কিছু চার্চিলের বক্তব্য ছিল। আজকে এদের হাবভাবটা দেখেও খানিকটা ব্যাপারটা সেই রকমই দাঁড়াচ্ছে, যে ওই একটা আটপৌরে শাড়ি পরা, ভুলভাল ইংরেজি বলা একটা মহিলা, সে বিলেতে যাবে, সে অক্সফোর্ডে ভাষণ দিতে যাবে। এইটা এদের একেবারেই সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না? কারণটা কি মমতা বন্দ্যোপাধ্যায় সোকল্ড ওই জেইউ, জেএনইউ বা প্রেসিডেন্সি স্টুডেন্ট নয় বলে? কারণটা কি মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো ইংরেজি বলতে পারেন না বলে? কারণটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ওই বস্তির ঘর থেকে উঠে এসে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বলে? ব্যাপারটা ঠিক সেরকম নয়। কারণটা কি সেটা একেবারে শেষে আমি খোলসা করছি। কিন্তু এদের এই যে যে সোকল্ড প্রগতিশীল যারা অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ রাখার ব্যাপার নিয়ে, সেইটা নিয়ে তারা কি কি করছে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়াটা উচিত বলে আমি মনে করি। মানে এদের নির্লজ্জতা এমন একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে যে এরা কিছু তাদের ওই পেটুয়া মিডিয়াকে কাজে লাগিয়েছে, সেই মিডিয়ার মাধ্যমে ভুলভাল খবর ছড়াচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে ফেক নিউজ ছড়ানোটা এই মুহূর্তে মিডিয়ার একটা অন্যতম কর্তব্যের মধ্যে পড়ে গেছে, কারণ তারা তো আর নিউজ বা খবর তারা
প্রচার করে না, খবর সম্প্রচার করে না, তারা ফেক নিউজ প্রডিউস করে। তো সেই রকম তারা বিভিন্ন বিষয় নিয়ে ফেক নিউজ করেছে, সেটা আমরা যেমন আরজি করের সময় দেখেছি, যেমন বাংলাদেশের সময় দেখেছি, যেমন নির্বাচনের সময় দেখেছি, বহু সময় দেখেছি। আজকে তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া নিয়েও তারা ফেক নিউজ ছড়াতে শুরু করেছে, সেটাও দেখতে পাচ্ছি। কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা নিজেদেরকে বিভিন্ন আন্দোলন কর্মী বা আন্দোলনজীবী বলে প্রমাণ করে ছেড়েছেন। তার মধ্যে কয়েকজনকে দিয়ে আমি একদম নাম করেই বলছি, বিশ্বনাথ গোস্বামী নাম। তো তার কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ওই 10 টাকা খরচ করে আরটিআই করে, এবং আরটিআই করে তিনি কি মানে সমাজে পরিবর্তন আনতে পেরেছেন সেটা আমরা আজ পর্যন্ত দেখে উঠতে পারিনি। কিন্তু তিনি বিভিন্ন বিষয়ে হলেই তিনি বিশেষ করে দেখা গেছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো বিষয়ে নিয়ে তিনি একদম আরটিআই অস্ত্রটা সারাক্ষণই সানিয়ে রাখছেন। তাতে তিনি কি পান সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে পান হয়তো অনেক কিছুই, ওনার পেছনে হয়তো অনেক বড় মাথারা কাজ করছে। এমনকি এই নির্লজ্জরা এই যে কিছুদিন আগে যে ফেক নিউজ ফ্যাক্টরির একদম চরমতম একটা প্রোডাকশন হয়েছিল আরজি কর, সেই আরজি করের নাম ভাঙিয়েও এখানে শুরু করেছে জোচ্চুরি। যে আরজি করের একটা ফেক অ্যালামনি অ্যাসোসিয়েশন, তা সেই অ্যাসোসিয়েশনের নাম করে তারা এই অক্সফোর্ডে চিঠি পাঠানো শুরু করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলাকে সেখানে বক্তব্য রাখতে পাঠানোটা নাকি বা বক্তব্য রাখতে দেওয়াটা নাকি অক্সফোর্ডের পক্ষে অসম্মানজনক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েটেড একটা কলেজ, যে কলেজটা নাম কেলগ কলেজ, সেই কেলগ কলেজেতে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পেয়েছেন সেখানে বক্তব্য রাখার জন্য। তিনি আমন্ত্রণটা পেয়েছেন কিসের জন্য? তিনি সেখানে কবিতা শোনানোর জন্য আমন্ত্রণ পাননি, তিনি সেখানে কি দেননি সেটার জন্য আমন্ত্রণ পাননি, তিনি কি দিয়েছেন কি দিচ্ছেন, তার মস্তিষ্ক প্রসূত কি স্কিম তিনি বাংলার মানুষকে উপহার দিয়েছেন সেইটার জন্য আলোচনা করতে তাকে ডাকা হয়েছে। এবার কি দিয়েছেন আমরা সকলেই জানি যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার। এবার এই কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার বা আরো অন্যান্য যে প্রকল্প রয়েছে, সে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সবুজ সাথী বা অন্যান্য যে 64টা প্রকল্প রয়েছে, এই প্রকল্পগুলো নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য রাখে। এখন দেখুন, যে দুর্নীতি বা ডিএ বা এসএসসি এগুলো প্রত্যেকটাই বিচারাধীন বিষয়, সেই বিচারাধীন বিষয় নিয়ে আমি এখানে কিছু বলছি না, কিন্তু যেগুলো তিনি দিয়েছেন সেগুলোকে কয়েকটা অকাল কুষ্মাণ্ড, এদেরকে কি বলা যেতে পারে, অকাল কুষ্মাণ্ড, এদেরকে অপদার্থ, এদেরকে আহাম্মক যাই বলা হোক না কেন, এরা সারাক্ষণ এই যে রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে, যেগুলো গরিব মানুষের জন্য, যেগুলো প্রান্তিক মানুষের জন্য এই সরকার যে স্কিমগুলো চালু করেছে, সেই স্কিমগুলোকে সারাক্ষণ হেয় করে যাওয়া, যে কি না এগুলো ভিক্ষে দেওয়া হচ্ছে, কি না এগুলো নাকি নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার। আমার কাছে একটা বড় প্রশ্ন, তো আপনারা তো দীর্ঘ বছর এই রাজ্য শাসন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই গত 14 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আগে তো অন্য দল ছিল, কখনো কংগ্রেস ছিল, কখনো সিপিএম ছিল বা বামফ্রন্ট ছিল, কেন্দ্রীয় সরকারে বিজেপি রয়েছে। তো তারা কোথায় এই জিনিসগুলো গরিব মানুষের জন্য দিয়েছে? এটা তো আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের কাছে এটা তো খুব আনন্দের বিষয় হতো যে যদি কোনো সরকার আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়। তো আপনারা দেননি মানে অন্য কেউ দিতে পারবে না, এবং দিলে সেটা অপরাধ হয়ে যাবে, এটা কোন দেশের যুক্তি হতে পারে? এখন যদি কেউ ভিক্ষে বলে থাকে, তাহলে একটা প্রশ্ন জাগে
যে যদি ভিক্ষেই হয়ে থাকে, যদি এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার হয়ে থাকে, তাহলে তোমরা বলো যে তোমরা যদি কখনো ক্ষমতায় আসো তাহলে এই এই স্কিমগুলো তোমরা বন্ধ করে দেবে, এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এই কন্যাশ্রী বন্ধ করে দেবে। তা তো বলবে না। সিপিএম আবার ভোটের প্রচারের সময় বলে দিচ্ছে না, তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই লক্ষ্মীর ভান্ডার আরো বেশি করে দেবে। তা এতদিন দিসনি কেন? 34 বছর ক্ষমতায় ছিলিস, তখন তো কিছুই দিসনি। বিজেপি যদিও একবার মুখ ফসকে তাদের কয়েকজন আহাম্মক নেতা বলে বসেছিল, এই আমাদের একজন বিশ্ব বকাটে বিরোধী দলনেতা রয়েছেন, তিনি মাঝে মাঝেই ভাট বকেন, তো তিনি বলে বসেছিলেন যে ক্ষমতায় এলেই এই সব বন্ধ করে দেবে। কিন্তু বন্ধ করে দেবে তো উনি বলে বসেছেন, কিন্তু দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে এই লক্ষ্মীর ভান্ডারেরই ডুপ্লিকেট করে মহারাষ্ট্রে তারা ওই লড়কি বাহিন যোজনা তৈরি করেছে। দিল্লিতেও তারা এই লক্ষ্মীর ভান্ডারের নকল করে একটা স্কিম চালু করেছে, এবং সেই স্কিমগুলোর ওপর ভরসা করেই তারা কিন্তু ভোট বৈতরণী পার হচ্ছে। তাহলে লক্ষ্মীর ভান্ডার যদি এতই খারাপ, লক্ষ্মীর ভান্ডার যদি এতই নিন্দনীয় হয়ে থাকে, তো সেই লক্ষ্মীর ভান্ডারকে তারা রিজেক্ট করছে না কেন? এখন কিছু অতিরিক্ত বোদ্ধা তারা বিভিন্ন অর্থনৈতিক গল্পগাছা, বিভিন্ন দুর্বোধ্য অর্থনৈতিক সমীকরণের গল্প শুনিয়ে লক্ষ্মীর ভান্ডার বলুন বা কন্যাশ্রী বলুন, সবকিছুকে এমন অদ্ভুতভাবে মানুষের কাছে প্রচার করবে যে মানুষ ভাববে যে না, এ অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই লক্ষ্মীর ভান্ডার কখন বা কিভাবে এই স্কিমটা চালু হলো। মাথায় রাখতে হবে যখন করোনার সময় সারা পৃথিবী জুড়ে লকডাউন চলছে বা সারা পৃথিবীর অর্থনীতি, বিশ্ব অর্থনীতিতে একটা ভয়ঙ্কর ভাবে ডিপ্রেশন শুরু হয়েছে। মানুষের হাতে টাকা নেই, গরিব মানুষের হাতে টাকা নেই, মানুষের হাতে টাকা নেই বলে মানুষ কিনতে পারছে না, মানুষের ক্রয় ক্ষমতা প্রায় শূন্যে নেমে এসেছে। মানুষ যদি কিনতে না পারে, মানুষের যদি ক্রয় ক্ষমতা কমে যায়, তখন যারা ম্যানুফ্যাকচারার রয়েছে, যেসব সংস্থা, যেসব কোম্পানিরা রয়েছে যারা প্রোডাকশন করছে, সেই প্রোডাকশন হাউসেরা কোথা থেকে প্রোডাকশন করবে, কেন প্রোডাকশন করবে? কারণ সেই জিনিসটা তারা বিক্রি করবে কাকে? আর যদি তারা বিক্রি করতে না পারে তাহলে তাদের প্রোডাকশন কস্ট উঠবে না। প্রোডাকশন কস্ট না উঠতে পারলে তাদের যারা শ্রমিক কর্মচারী রয়েছে তারা তাদেরকে মাইনে দিতে পারবে না। তারা প্রফিট না পেলে তারা মাইনে দেবে কি করে? তারা প্রোডাকশন বন্ধ করে দেবে, ইউনিট বন্ধ করে দেবে। এই রকম একটা শোচনীয় অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদেরকে নিয়ে, তার মধ্যে চিকিৎসকরাও ছিলেন, অনেক বিশেষজ্ঞদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করেন, যে কমিটি এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের সুপারিশ করবে। তো সেই কমিটির মধ্যে একজন বিখ্যাত মানুষ ছিলেন, বাংলার গর্ব, নোবেল পুরস্কার বিজেতা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তার সাজেশন ছিল যে এই রকম একটা ভয়ঙ্কর অবস্থায় সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারের তরফ থেকে অর্থ পৌঁছে দেওয়া এটা খুব জরুরি। তা না হলে কোনোভাবেই অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে না। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করলেন যে মানুষের হাতে টাকা পৌঁছে দেবেন সরাসরি। এই টাকাটা তিনি ভিক্ষে দিচ্ছেন না, এই টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকাটা ঘুরিয়ে আবার আমাদের হাতে পৌঁছে দিচ্ছেন, আমাদের বাড়ির মা বোনেদের হাতে পৌঁছে দিচ্ছেন। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ সেটা হচ্ছে গিয়ে গরিব মানুষের হাতে যখন সরাসরি টাকা পৌঁছে যাচ্ছে, তখন তাদের ক্রয় ক্ষমতা, যে ক্রয় ক্ষমতা করোনার সময় অর্থনীতিতে ধস নামার পর প্রায় শূন্যে নেমে গিয়েছিল, সেই ক্রয় ক্ষমতা বাড়ছে। তারা তাদের দৈনন্দিন যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে, তাতে অর্থনীতি আবার সচল হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, উনি এই টাকাটা দিচ্ছেন তাদেরকে, বাড়ির মেয়েদেরকে দিচ্ছেন, অর্থাৎ নারীদের আর্থিক স্বাবলম্বী, আর্থিকভাবে স্বনির্ভর করার একটা প্রয়াস তিনি করেছেন।
একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বাংলার নারীদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করার, আর্থিকভাবে স্বাবলম্বী করার একটা প্রয়াস তিনি করেছেন। এর পেছনে একটা বৃহৎ, একটা মহৎ অর্থনৈতিক লক্ষ্য ছিল। এটাকে শুধুমাত্র নিছক ভিক্ষে বলে যারা কটাক্ষ করছে, তারা আদপে হিংসুটে, নিজেরা কিছু করতে পারেনি। আমি তাদের জন্য শুধু এইটুকুই বলবো যে বন্ধু, হিংসে করো না, চেষ্টা করো। চেষ্টা করলে হয়তো একদিন তোমরাও ভালো কিছু করতে পারবে। আর শুধু লক্ষ্মীর ভান্ডার বা এই কন্যাশ্রী নিয়ে বলছি কেন? কন্যাশ্রী তো আমরা প্রত্যেকেই জানি যে এর আগে কন্যাশ্রী ইউনেস্কো থেকে শ্রেষ্ঠ এই সরকারি স্কিমের পুরস্কার পেয়েছে। এর আগে যে সাধারণ বাড়ির বা গরিব বাড়ির মেয়েদেরকে, তাদেরকে একেবারে কম বয়স থেকে সুশিক্ষিত করে তুলে তাদেরকে সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন, সেই প্রকল্প এর আগেও আন্তর্জাতিকভাবে পুরস্কার লাভ করেছে। তাই এই প্রকল্প যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, এটা তো বিশ্ব স্বীকৃত, বিশ্ব জনস্বীকৃত। এটা তো নতুন শুধু ব্যাপার নয়। এইটা নিয়ে সারা পৃথিবীর মানুষ, যেসব দেশ রয়েছে, তারা জানতে চায়, এটা জানতে চাইবে, এটা খুব স্বাভাবিকভাবেই। আমরা যদি আজকে কোনো বিজ্ঞানীকে দেখি যে কোনো নতুন জিনিস আবিষ্কার করেন, বা কোনো অর্থনীতিবিদ বা কোনো গণিতজ্ঞ যদি কোনো নতুন সূত্র আবিষ্কার করে থাকেন, অর্থনীতির নতুন কোনো মডেল আবিষ্কার করে থাকেন, তাহলে সেই মডেলটাকে নিয়ে, সেই আবিষ্কারকে নিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে বক্তৃতা দেওয়ার জন্য অবশ্যই ডাকা হয়ে থাকে। তো এই কন্যাশ্রী বলুন, এই লক্ষ্মীর ভান্ডার বলুন, যার মস্তিষ্ক প্রসূত তাকে ডাকবে না? খুব স্বাভাবিকভাবেই ডাকা হয়েছে। এবং পৃথিবীর মানুষ জানতে চাইছে যে এই কন্যাশ্রী, এই লক্ষ্মীর ভান্ডার, এর পেছনে কারণটা বা এর পেছনে অর্থনীতির যে মডেলটা তিনি তৈরি করার চেষ্টা করেছেন, সেইটা সম্বন্ধে জানতে চাইছেন, আরো বিশদে জানতে চাইছেন কেমন ভাবে এই প্রকল্পগুলো করা যেতে পারে। হয়তো তাদের দেশেও তারা করতে চাইছে। এখন কেউ হয়তো বলতে পারে যে আচ্ছা, লন্ডনে বা ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ডে কি কন্যাশ্রী প্রকল্প চালু হবে? তাদের জন্য বলবো, আহাম্মক অক্সফোর্ডের মতো একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির দিকে শুধুমাত্র ইংল্যান্ডের বা ইউনাইটেড কিংডমের লোকেরা তাকিয়ে থাকে না, সারা পৃথিবীর লোকেরা তাকিয়ে থাকে। হয়তো দক্ষিণ আমেরিকার কিংবা আফ্রিকার কোনো অত্যন্ত গরিব দেশ, সেই গরিব দেশও এই সেমিনারের দিকে তাকিয়ে রয়েছে। এই সেমিনারের হাউসফুল হয়ে গেছে, লোকজন ওয়েটিং লিস্টে রয়েছে, টিকিট পাচ্ছে না। তো সারা পৃথিবীর মানুষ এই দিকে তাকিয়ে রয়েছে, এই সেমিনারের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো এখান থেকে তারা নতুন কিছু শিখতে পারে। শুধু কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার থেকে কেন, অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক যে মডেল রয়েছে, সেই মডেলকে হেয় করার জন্য বলে উনি তো শুধু মেলা খেলা ছাড়া আর কিছু বোঝেন না। আজকে মেলা খেলারও দরকার। কেন দরকার? আমি অর্থনীতির যতটুকু বুঝি, তাতে এই মেলা খেলা এইগুলো হচ্ছে গিয়ে যখন কোনো একটা সরকার ফর্মাল এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারে না, তখন এই রকম ভাবে ইনফর্মাল ইকোনমিটাকে সচল করার জন্য এই ইনফর্মালি এইসব জিনিসগুলো করে, যাতে কিছু মানুষের হাতে টাকা আসে। 34 বছরের একটা অচলায়তন, একটা অর্থনীতি থমকে দাঁড়িয়েছিল, হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল। সেই অচলায়তনকে একদিনে ভাঙা সম্ভব নয়। তার জন্যই এই মেলা খেলা, যাতে কিছু গরিব মানুষ সেখানে হয়তো দোকান দিয়ে কিছু অর্থ রোজগার করতে পারে। মানুষকে চাকরি যদি দিতে নাও পারো, তাকে অন্তত ব্যবসা করে দুমুঠো অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সেই লক্ষ্য নিয়েই এই মেলা খেলা শুরু হয়েছিল। আজকে সেইটাই কিন্তু সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনকি স্বাস্থ্য সাথী, সমস্ত স্কিম নিয়েই এরা নাকশিট করে।
তার মধ্যে এই স্বাস্থ্যসাথী স্কিম নিয়ে তাদের নাকশিট কোনোটাও নিতান্ত কম নয়। এমনকি কম কি বলবো, এই স্বাস্থ্যসাথী প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য এরা আরজি করের একটা বিভৎস ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে এরকম বৃহত্তর একটা ষড়যন্ত্র করলো এবং সেই ষড়যন্ত্র করে ফেক নিউজের বন্যা বইয়ে দিল। কেন? কারণটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প, গরিব মানুষ যাতে চিকিৎসা করতে পারে বিনা পয়সায়, সরকারি খরচে যাতে চিকিৎসা করতে পারে, সেই প্রকল্পটাকে বন্ধ করে দেওয়ার জন্য, সেই প্রকল্পটাকে ভেস্তে দেওয়ার জন্য। কারণ এই সব প্রাইভেট নার্সিংহোম যেগুলো রয়েছে, যেখানে এই সব ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস করে, সেখান থেকে মোটা টাকা কামায় এবং এই ফার্মা লবি তাদের মুনাফা, সেই মুনাফায় টান পড়ছে। এই স্বাস্থ্যসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। বাংলার মানুষ আজকে বাঁচছে অনেক শান্তিতে, কারণ সমস্ত সাধারণ মানুষের ক্ষমতা নেই যে কোনো হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স করানোর, মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিক্লেম করানোর। গরিব মানুষের সকলের ক্ষমতা হয় না, মধ্যবিত্তদেরও সকলের ক্ষমতা হয় না। নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ তারা এই স্বাস্থ্যসাথী ভরসাতে আজকে অনেক শান্তিতে বেঁচে আছে। মাথায় রাখতে হবে, বারাক ওবামা যখন আমেরিকায় প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় বারাক ওবামা এইরকম ইউনিভার্সাল হেলথ স্কিম, ইউনিভার্সাল মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাও বারাক ওবামা সেটা করতে পারেননি। আজকে বাঙালি হিসাবে আমাদের গর্ব হওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাংলার বুকে করে দেখিয়েছেন। তো এই যে গর্ব করার মতো এত স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেগুলোকে আপনি ভিক্ষে বলে ছোট করতে পারেন, কিন্তু আপনি সারা পৃথিবীর মানুষকে বোকা বানাতে পারবেন না। আপনি চাইলে এই স্কিমগুলোকে নেবেন না। আপনার যদি এত নাকশিট কোনো থাকে, আপনার এই স্কিমগুলো গ্রহণ করার, এই স্কিমগুলোর বেনিফিশিয়ারি হওয়ার দরকার নেই, আপনি ছেড়ে দিন। কিন্তু সারা পৃথিবীর অন্যান্য যে গরিব দেশ রয়েছে, যে অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি রয়েছে, তারা আজকে জানতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি লক্ষ্য নিয়ে, কোন অবস্থা থেকে একটা ভেঙে পড়া অর্থনীতি এই রাজ্যের, সেখান থেকে কিভাবে এই কোটি কোটি গরিব মানুষের জন্য, রাজ্যের সমস্ত বাসিন্দার জন্য কিভাবে এত এত স্কিম তিনি করতে পেরেছেন বা করছেন, সেটা তারা জানতে চাইছে। এটা বাংলার একটা গর্বের বিষয়। সেই জিনিসটা যদি আপনি গর্ব করতে নাও পারেন, দরকার নেই আপনি তৃণমূল করেন বা তৃণমূলের সমর্থক হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হন বা না হন, দরকার নেই। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক নাও হন, আপনার যদি এই বিষয়ে কোন রকম গর্ব অনুভব নাও হয়ে থাকে, করতে হবে না আপনাকে গর্ব। আপনি সমালোচনা করুন, কিন্তু এরকম কথায় কথায় নিন্দে মন্দ করবেন এবং সমস্ত জিনিসকে একটা ছোট করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এটায় এই জিনিসের গুরুত্ব, এই জিনিসের মহত্ব, এই যে স্কিমগুলো হয়েছে, এগুলোর মহত্ব কোনোটাই কমবে না। এটা আপনিই ছোট হবেন। আপনি ছোট করতে চাইছেন, আপনিই ছোট হবেন। আর যারা ছোট হতে হতে একেবারে শূন্য হয়ে গেছে, আজকে তাদের এই যে চূড়ান্ত নির্লজ্জতা, এইটার বহিঃপ্রকাশটা হচ্ছে কিন্তু আদপে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষে দিচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কর্মসংস্থান করতে পারছে না ইত্যাদি ইত্যাদি, এসব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান করার লক্ষ্যেই কিন্তু লন্ডনে গিয়ে সেখানকার ব্যবসায়ী যারা রয়েছেন, প্রবাসী ব্যবসায়ীদের কাছে তিনি আর্জি জানিয়েছেন। ইতিমধ্যে তেগা ইন্ডাস্ট্রি থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে কল্যাণীতে তারা বিনিয়োগ করতে চলেছে। এমনকি কিছু লোক নাকশিট করছে যে ওখানে কোনো এক লিকার ব্যারনের সঙ্গেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয়েছে বাংলায় ইনভেস্টমেন্ট করার ব্যাপারে। লিকার ব্যারন শুনে তাদের নাকশিট কোনো শুরু হচ্ছে।
কিন্তু যদি সেই লিকার কোম্পানিও বাংলায় একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে, এখানে যদি বিনিয়োগ করে, তাহলে বাংলার ছেলেরাই চাকরি পাবে, বাংলাতে বিনিয়োগটা আসবে। আসলে এরা এই সব কোনোটাই, এই যে যারা নিন্দে মন্দ করছে, তাদের গায়ে লাগছে কিসের জন্য? তাদের গায়ে লাগছে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় একটা বস্তির মেয়ে, একটা আটপৌরে শাড়ি পরা, ভুলভাল ইংরেজি বলা, বাজে কবিতা লেখা একজন মহিলা, হাওয়াই চপ্পল পরে ফটফট করে হেঁটে বেড়ায়, যখন তখন ভুলভাল কথা বলে বসেন। এই রকম একটা মহিলার কাছে ওদের ওই শ্বেত শুভ্র ধুতি পাঞ্জাবি পরা সোকল্ড এলিট প্রেসিডেন্সিয়ান যাদবপুরিয়ান সব নেতারা পর্যুদস্ত হয়ে আজকে তাদের পার্টি শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে গেছে। এই জিনিসটা, এই চরম কঠিন তিক্ত সত্যটা ওরা এখনো হজম করে উঠতে পারছে না। তাই যেখানেই মমতা দেখছে সেখানেই তারা জুজু দেখছে, আর সেখানেই তারা নিন্দে মন্দ করে মমতাকে ছোট করার চেষ্টা করছে। আদপে মমতাকে ছোট তো তারা করতে পারছে না, ছোটটা তারা বাংলাকে করে ফেলছে, এবং সেইটা করতে করতে তারা নিজেরাও ছোট হয়ে যাচ্ছে। ছোট হতে হতে তারা একেবারে শেষ হয়ে গেছে, একেবারে শূন্য হয়ে গেছে।